বাংলা বা বাংলাদেশের ইতিহাস বা বলতে পারো প্রাচীন বঙ্গের ইতিহাস। একদম, কি করে বাংলাদেশ বা আমাদের বাংলা গঠন হয়েছিল, কি করে বাংলা তৈরি হলো, আজকে তারই একটা ইতিহাস, তারই একটা পুরো ইতিহাস শুনবো। তো চলো বেশি দেরি না করে আগে ভিডিওটা রিঅ্যাক্ট করা যাক। প্রাচীন বঙ্গের ইতিহাস। আজ থেকে 2000 বছর আগের বাংলা কেমন ছিল? বাংলা কি রাষ্ট্র ছিল, নাকি এটি ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত ছিল? কোন ভাষায় কথা বলতো তারা? কেমন ছিল তাদের শিল্প, সংস্কৃতি ও জীবনযাপন? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের চলে যেতে হবে ইতিহাসের একেবারে সেই গোড়ার দিকে। বাংলায় জনবসতি স্থাপন শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 10,000 বছরেরও পূর্ব থেকে। নানা জাতিগোষ্ঠী যেমন নেগ্রিটো, অস্ট্রিক, দাবির, অ্যালোপাইন আর্য, মঙ্গোলীয় শক, তুর্কি আরব, পাঠান, হাবস, কোচ, রাজবংশী, পর্তুগিজ ইত্যাদি বিভিন্ন সময়ে বাংলার জনস্রোতে মিশেছিল। সে সময়ে অর্থাৎ প্রাচীনকালে সমাজ, সংস্কৃতি ও রাষ্ট্র গঠনের প্রাথমিক রূপের কিছু প্রকাশ ঘটেছিল। প্রাচীন যুগকে তাই রাষ্ট্র গঠনের প্রাথমিক পর্ব হিসেবে অভিহিত করা হয়ে থাকে। বাংলায় খ্রিস্টপূর্ব কয়েক শতাব্দী আগের সময় থেকে খ্রিস্টীয় 13 শতকের আগ পর্যন্ত দীর্ঘ প্রায় 2000 বছরের এই সময়কে প্রাচীন যুগ বলা হয়ে থাকে। ইতিহাস ঘেঁটে জানা যায়, প্রাচীনকালে বাংলা নামে কোনো অখণ্ড রাষ্ট্র কিংবা জাতিসত্তা ছিল না। সমগ্র বাংলা ছিল ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত। এসব অঞ্চলের ছিল ভিন্ন ভিন্ন রাজধানী এবং প্রত্যেকটিতে ভিন্ন ভিন্ন শাসক, যারা নিজেদের খেয়াল খুশি মতো সমগ্র অঞ্চলকে শাসন করতেন। সমগ্র বাংলা জুড়ে এই ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলগুলোকে ইতিহাসে ডাকা হতো জনপদ নামে। চতুর্থ শতক হতে গুপ্ত যুগ, গুপ্ত পরবর্তী যুগ, পাল, সেন সহ প্রভৃতি আমলে প্রাপ্ত শিলালিপি ও সাহিত্য গ্রন্থে প্রাচীন বাংলার এরকম সর্বমোট 16টি জনপদের নাম পাওয়া যায়। পুন্দ্র, বঙ্গ, হরিকেল, চন্দ্রদ্বীপ, রাঢ়, তাম্রলিপ্ত প্রভৃতি নামে এসব জনপদ পরিচিত ছিল। বাংলার এই প্রাচীন জনপদ সমূহের ভৌগোলিক অবস্থিতি অনেকাংশে ভূপ্রকৃতি এবং বিশেষ করে নদীর স্রোতধারা দ্বারা নির্ধারিত হয়েছে। জনপদের নামগুলো বেশিরভাগই প্রাচীন জনগোষ্ঠীর নামানুসারে প্রচলিত। 2000 বছর আগের প্রাচীন বাংলা কেমন ছিল এবং বাংলার সেই বিভিন্ন অঞ্চলের আদ্যপ্রান্ত সম্পর্কে জেনে নেই। পুন্দ্র জনপদ। বাংলার প্রাচীন জনপদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন কিংবা বয়স্ক জনপদ হিসাবে বিবেচনা করা হয় পুন্দ্র জনপদকে। বর্তমান বাংলাদেশের মানচিত্রের বগুড়া, দিনাজপুর, রংপুর, রাজশাহী অঞ্চলের একটি অংশ নিয়ে গড়ে ওঠে প্রাচীন পুন্দ্র জনপদ। পৌত্রিক শব্দ থেকে পুন্দ্র নামের উৎপত্তি হয়। এর অর্থ হল আগ বা চিনি। তবে বৈদিক সাহিত্য ও মহাভারত থেকে জানা যায় পুন্দ্র জাতি নামে একটি প্রাচীন গোষ্ঠী এই জনপদ গড়ে তুলেছিল এবং তাদের এই জনপদের রাজধানী ছিল পুন্দ্রবর্ধন বা পুন্দ্রনগর। তবে পরবর্তীতে নাম হয় মহাস্থানগড়। সে সময়কার এই পুন্দ্রবর্ধন জনপদ বগুড়া, দিনাজপুর, রংপুর ও রাজশাহী সহ প্রায় সমগ্র উত্তরাঞ্চল জুড়ে বিস্তৃত ছিল। রাজমহল পাহাড় থেকে শুরু করে গঙ্গা, ভাগীরথী নদী থেকে করতোয়া নদী পর্যন্ত মোটামুটি সথি ও পদ্মার মধ্যবর্তী ত্রিভুজাকৃতির বদ্বীপী বঙ্গ নামে পরিচিত। এমনকি এরূপ জলমগ্ন প্লাবনভূমির অধিবাসীদের পক্ষে নৌবিদ্যায় পারদর্শী হওয়াটা খুবই স্বাভাবিক। এছাড়াও প্রাচীন গ্রিক ও ল্যাটিন ক্লাসিক্যাল লেখকগণ বঙ্গ অঞ্চলকেই গঙ্গারিডাই বলে আখ্যা দিয়েছেন, যে অঞ্চলের মানুষ গ্রিক বীর আলেকজান্ডারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল। অনুমান করা হয় যে এখানে বঙ্গ নামে একটি জাতি বাস করত, তাই জনপদটি পরিচিত হয়ে ওঠে বঙ্গ নামে। কিন্তু পাল ও সেন বংশীয় রাজাদের আমলে বঙ্গের আয়তন পূর্বের তুলনায় অনেক সংকুচিত হয়ে পড়ে। একাদশ শতকে পাল বংশের শেষ পর্যায়ে বঙ্গ জনপদ দুভাগে বিভক্ত হয়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ নামে পরিচিত হয়। পদ্মা ছিল উত্তরাঞ্চলের উত্তর সীমা, দক্ষিণের বদ্বীপ অঞ্চল ছিল দক্ষিণবঙ্গ। পরবর্তীকালে কেশব সেন ও বিশ্বরূপ সেনের আমলেও বঙ্গের দুটি ভাগ দেখা যায়, তবে এবার নামকে আলাদা করা হয়, একটি বিক্রমপুর, অপরটি নাব্য। এছাড়াও প্রাচীন শিলালিপিতে বিক্রমপুর ও নাব্য নামে বঙ্গের দুটি অঞ্চলের নাম পাওয়া যায়। বর্তমান বিক্রমপুর পরগনাই এই প্রাচীন বিক্রমপুর নামে পরিচিত ছিল। অন্যদিকে নাব্য বলে বর্তমানে কোনো জায়গার অস্তিত্ব নেই। ধারণা করা হয় ফরিদপুর, বরিশাল, পটুয়াখালীর নিম্ন জলাভূমি নাব্য অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। গৌড় জনপদ।
গৌড় নামটি প্রাচীন বাংলার সুপ্রাচীন ও সুপরিচিত একটি জনপদ হলেও এর নামকরণের কারণ কিংবা ঠিক কোন অঞ্চল নিয়ে এটি গঠিত হয়েছিল তা সম্পর্কে ইতিহাসে সুস্পষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। আধুনিক ভারতের মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার কিছু অংশ নিয়ে গৌড় জনপদ গঠিত হয়েছিল বলে মনে করা হয়। তবে গৌড়ের খ্যাতি এতই বৃদ্ধি পেয়েছিল যে একসময় সমস্ত বাংলাকেও ইতিহাসে গৌড়দেশ বলে সময়ে সময়ে আখ্যা দেওয়ার দৃষ্টান্ত রয়েছে, যার ফলে এটির সুস্পষ্ট কোনো অবস্থান সম্পর্কে মতভেদ রয়েছে। ভবিষ্য পুরাণে গৌড়ের অবস্থান সম্পর্কে বলা হয় এটি পদ্মা নদীর দক্ষিণে এবং বর্ধমান জেলার উত্তরে অবস্থিত একটি অঞ্চল। ভারতীয় ব্যাকরণবিদ পাণিনির গ্রন্থ থেকে জানা যায় ৬ষ্ঠ শতকে ভারতীয় বাংলা প্রদেশের মধ্যাঞ্চলে গৌড় নামক একটি রাজ্য গড়ে উঠেছিল। এছাড়া জেলার লক্ষানাবতী গৌড় নামে পরিচিত ছিল। সমতট জনপদ প্রাচীন বাংলার দক্ষিণ পূর্ব অঞ্চলের একটি সুপরিচিত জনপদের নাম ছিল সমতট। বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের বিবরণী অনুযায়ী জানা যায় বৃদ্ধি নষ্ট হতে থাকে। বরেন্দ্র জনপদ বর্তমান বাংলাদেশের গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। বগুড়া, দিনাজপুর, পাবনা ও রাজশাহী জেলার বেশ কিছু অঞ্চল জুড়ে বরেন্দ্র জনপদ বিস্তৃত ছিল। এছাড়া সন্ধ্যাকার নন্দী রচিত রামচরিত কাব্যগ্রন্থেও গঙ্গা ও করতোয়া নদীর মধ্যে বরেন্দ্র জনপদের অবস্থান ছিল বলে জানা যায়। মৌর্য ও গুপ্ত আমলে প্রাদেশিক শাসনকর্তার কেন্দ্র পুন্ড্রনগরের একটি অংশ ছিল এই বরেন্দ্র এলাকা। ফলে এটিকে জনপদ বলা না গেলেও প্রাচীন বাংলার ইতিহাসে একে জনপদের মর্যাদা দেওয়া হয়। পাল রাজারা সমগ্র উত্তরবঙ্গকে তাদের পিতৃভূমি বলে মনে করত। সেই কারণে এর নামকরণ করা হয় বারিন্দ্রী। এই বারিন্দ্রী শব্দ থেকেই পরবর্তীতে বরেন্দ্র শব্দের উৎপত্তি হয়। ইতিহাস ঘেটে বের করে আনা এই জনপদগুলো ছাড়াও ৬ থেকে ৭ শতক পর্যন্ত উত্তর রাঢ়, দক্ষিণ রাঢ়, অঙ্গ, দণ্ডভুক্তি ইত্যাদি নামে প্রাচীন বাংলার বিভিন্ন অঞ্চল পরিচিত ছিল। কিন্তু ৭ম দশকের গোড়ার দিকে রাজা শশাঙ্ক সমগ্র বাংলা অঞ্চলকে ঐক্যবদ্ধ করেন। এরপর থেকে সমগ্র বাংলা অঞ্চল কেবল পুন্ড্র, গৌড় ও বঙ্গ নামে পরিচিত হতে থাকে। কালের পরিক্রমায় বাকি অন্যান্য সব জনপদ এই ৩টি জনপদের মধ্যেই বিলীন হয়ে যায়। প্রাচীন বাংলার ক্ষুদ্র ক্ষুদ্র সেসব জনপদ দিয়ে তো জানা গেল। এবার আসা যাক কি ছিল প্রাচীন বাংলার আদি অধিবাসীদের ভাষা। আজকের বাংলা রীতির সঙ্গে আদি ভাষারীতির আদৌ কি কোনো যোগসূত্র ছিল? থাকলেও সেটা কি বা কেমন সেই ইতিহাসটাও জেনে নেই চলুন। অস্ট্রিক ছিল বাংলার আদি অধিবাসীদের ভাষা। এই ভাষা আর্যদের আগমনের পর ধীরে ধীরে হারিয়ে যায়। আর্যদের ভাষার নাম প্রাচীন বৈদিক ভাষা। পরবর্তীকালে এই ভাষাকে সংস্কার করা হয়। পুরনো ভাষাকে সংস্কার করা হয়েছে বলে এই ভাষার নাম হয় সংস্কৃত ভাষা। অনেকেই বলেন সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে, কিন্তু আধুনিক পণ্ডিতগণ তা মেনে নেননি। প্রাচীন যুগে আর্যদের যে ভাষায় বৈদিক গ্রন্থ রচিত হয়েছিল, স্থান ভেদে এবং সময়ের বিবর্তনে তার অনেক পরিবর্তন ঘটে। সংস্কৃত থেকে প্রাকৃত এবং প্রাকৃত থেকে অপভ্রংশ ভাষার উৎপত্তি হয়। অপভ্রংশ ভাষা থেকে ৮ম বা ৯ম শতকে বাংলা ভাষার সৃষ্টি হয়, যেমন কৃষ্ণ, কানু, কানাই। বন্ধ হলো না কেন? একটা ভিডিও চালু। খুব সুন্দর, খুবই সুন্দর, মানে মন দিয়ে শুনছিলাম, মানে পুরো একদম ভেতরে ঢুকে গেছিলাম স্টোরিটা। ওটাই বলছি, মানে খুবই ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। আর এত সুন্দর করে এক্সপ্লেন করেছে, খুবই সুন্দর লাগলো এক্সপ্লেনেশনটা, আমার খুবই ভালো লেগেছে। সঙ্গে যেরকম ভাবে মানে স্টোরিটার সঙ্গে সঙ্গে যেইভাবে বিজিএমটা মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিচ্ছিল বলে আরো একটা মাধুর্য ব্যাপারটা থাকে না, একটা স্টোরি শুনলে দেখবা ভালো লাগে, সেই একটা আমেজ ক্রিয়েট হচ্ছিল, ভালো লাগছিল। যদি এইভাবে যদি আমাদের ছোটবেলায় পড়াশোনা করা হতো, এখন তো হয়, আগে এখন আমি বলছি আমাদের সময় যদি এইভাবে গল্পের ছলে মানে হিস্ট্রি পড়ানো বা যে কোনো পড়াশোনা যদি করানো হতো না, পড়াটা ডেফিনেটলি পুরো রেডি হয়ে যেত, আর পড়ার প্রতি ভালোবাসাও জাগতো। বাট আমরা পাইনি, এখনকার স্টুডেন্টরা পায় কিছু অংশে, এখনো সেভাবে ডেভেলপ না, বাট পাওয়া যায় তাও। তো যাই হোক, ভিডিওটা খুব ভালো ছিল, ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো ইতিহাস জেনে? বাংলার ইতিহাস কজন জানতো তোমরা এই ইতিহাসটা সম্বন্ধে? অনেকে হয়তো বলবে হ্যাঁ পুরোটা হয়তো জানা নেই কিংবা কিছুটা জানা আছে,
আর এর কত ডিটেলস মানে আরো কত ডিটেলস তোমরা চাইছো দেখতে, সেটাও কমেন্টে। সেটাই। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলো না। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।